আমরা বাংলাদেশের 6টা বিভাগে কাজ করি। 6টা বিভাগের 25টা সংসদীয় আসন। এই 25টা সংসদীয় আসন হচ্ছেন যে আসনগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস বেশি। যেমন আমরা চট্টগ্রামের 3টা জেলা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেটের আপনার আমরা কাজ করছি, শ্রীমঙ্গলে, সিলেটের চার স্টেটগুলোতে, সিলেট 1-এ, শ্রীমঙ্গল, কুলাউড়া, ময়মনসিংহে কাজ করছি, ময়মনসিংহের আপনার শেরপুর, ময়মনসিংহ, ভালুকা, গৌরীপুর, যে অঞ্চলগুলোতে আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস যে এলাকাতে বেশি, সেই সংসদীয় আসনগুলো আমরা কাজ করেছি। নির্বাচনের দিনে আমরা এখানে ওই সব কেন্দ্রে আমরা পর্যবেক্ষণ করেছি যেগুলোতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি। নির্বাচনের দিনে, নির্বাচনের পূর্বে আমরা 25টা সংসদীয় আসনের 25টা কর্মশালা করেছি, যে কর্মশালায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওখানে উপস্থিত ছিল। তারা নির্বাচনের পূর্বে নির্বাচন নিয়ে তাদের ভাবনাটা কি তারা শেয়ার করছে, তারা কোনো সমস্যা বা সুবিধা অসুবিধা কি আসলে পুরো বিষয়টা তারা শেয়ার করছে। নির্বাচনের দিনে আমাদের 200 জন প্রশিক্ষিত অবজারভার বাংলাদেশের 25টা সংসদের 509টা কেন্দ্রে কাজ করছে। 509টা পোলিং সেন্টারে কাজ করছে সারাদিন দিনব্যাপী, এবং আমাদের কাজটা ছিল লাইভ। তারা একদম রিয়েল টাইম তথ্য পাঠাতো। আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন যেটার নাম হচ্ছে ম্যাক্স রিপোর্ট, এই ম্যাক্স রিপোর্ট আমরা ব্যবহার করেছি, যেটার মাধ্যমে ওরা রিয়েল টাইম তথ্য আমাদেরকে প্রদান করত। একেবারে রিয়েল টাইম সঙ্গে সঙ্গে তথ্য আমরা পেয়ে যেতাম। এই 509টা কেন্দ্রের পরবর্তীতে আমরা যে বাই ইলেকশন হলো, উপনির্বাচন হলো আপনার শেরপুর 3 এবং বগুড়া 6, এই দুটাও আমরা পর্যবেক্ষণ করছি। এই দুটা আসনের নির্বাচনে আমাদের 40 জন অবজারভার ছিল এবং 170টা কেন্দ্র আমরা পর্যবেক্ষণ করেছি। এই পর্যবেক্ষণ নির্বাচনের পরবর্তীতে, নির্বাচন হয়ে গেছে, নির্বাচন হওয়ার পরে আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের অভিজ্ঞতা কি, নির্বাচন পরবর্তী পরিবেশটা কেমন, এটা নিয়েও আমরা মাঠ পর্যায়ে কাজ করেছি। আমরা বিভিন্ন সিলেক্টিভ লোকের কাছে আমরা কেআই করেছি, কি ইনফরমেল ইন্টারভিউ, এটাও সব ধরনের টুল। আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি বিভিন্ন একদম 25টা সংসদীয় আসনে আমরা 27টা ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি। আমরা 30টা কেআই করেছি। আমরা এই নির্বাচনের পূর্বের ওয়ার্কশপ, নির্বাচনের দিনে যে ডাটা আমরা পেয়েছি এবং নির্বাচন পরবর্তীতে আমরা যে কাজগুলো করেছি, এই কাজগুলো আমরা সম্পূর্ণ ডাটা বিশ্লেষণ করে আমরা একটা রিপোর্ট, খসড়া রিপোর্ট ইতিমধ্যে আমরা তৈরি করেছি, যেটা আমরা বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে আমরা এই রিপোর্টগুলো শেয়ার করব। এটা পাবলিশ হবে এই আগামী মাসের 10 তারিখের মধ্যে, এটা পাবলিশ হয়ে যাবে। তা আমরা জানি যে নির্বাচনের মধ্যে এত গুরুত্বপূর্ণ এক ইস্যুতে মিডিয়ার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। মানে শুধু যে সত্য প্রচার করে তা না, মিডিয়া ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অতীত রেখেছে। 2026 নির্বাচনে মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের যে ফাইন্ডিংগুলো আছে এগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই, মিডিয়ার সঙ্গে শেয়ার করতে চাই। আমরা নির্বাচনের পরের দিন, একেবারে জাস্ট আফটার দ্য ইলেকশন, আমরা ঢাকাতে সরকারি ইন্টারকন্টিনেন্টাল একটা প্রেস ব্রিফিং করেছিলাম। আমরা ইতিমধ্যে 3টা প্রেস রিলিজ আমাদের হয়েছে, 3টা প্রেস রিলিজ, আর প্রেস ব্রিফিং হয়েছে আমাদের একটা। তা আমি আমার নির্বাচনে যে পর্যবেক্ষণের সামারি রিপোর্টটা আমি আপনার সঙ্গে হার্ড করতে অবশ্যই শেয়ার করব। পাশাপাশি আমি বিষয়টা আমি খুব সংক্ষেপে বুলেট পয়েন্টে আমরা বিষয়গুলো আপনার সঙ্গে উপস্থাপন করছি। আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানে বলা আছে সকল নাগরিক সমান, ধর্ম, বর্ণ, জাতি সবাই সমান। আমরা এই নির্বাচনে দেখেছি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় থেকে ক্যান্ডিডেট ছিল মাত্র 79 জন। সারা বাংলাদেশে 79 জন ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে 66% ছিল হিন্দু সম্প্রদায়।
বৌদ্ধ, খ্রিস্টান থেকে কেউ ছিল না, বৌদ্ধ ছিল এবং আদিবাসী সম্প্রদায় থেকে, এদের মধ্যে হিন্দুও আছে, আবার দলিত সম্প্রদায় ছিল হচ্ছে একজন, দলিত থেকে ছিল মাত্র একজন সারা বাংলাদেশে। এই ৭৯ জন সংখ্যা লঘু প্রার্থীদের মধ্যে থেকে 4 জন মাত্র জয়ী হয়েছে, মাত্র 4 জন, এবং সেটাও একটা নির্দিষ্ট দল থেকে, বিএনপি থেকে তারা জয়ী হয়েছে। তা এইখানে এইটা তাহলে আমাদের এইখানে কিন্তু একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের পার্টিসিপেশন বা তাদের রিপ্রেজেন্টেশন কিন্তু কম্পারেটিভলি কম। আমরা এখন বলছি বাংলাদেশে 10% পপুলেশন হচ্ছে সংখ্যালঘু, 90% মুসলিম জনগোষ্ঠী। সেই প্রপোর্শনের রেট যদি আমরা ধরি, সেই হারটাও কিন্তু আমাদের সংসদের 308 এই আসনে কিন্তু নেই। এটা আমাদের একটা অবজারভেশন, আমরা এটা পেয়েছি এবং এই তথ্যটা আমরা নিয়েছি বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে। এখানে এই যে ৭৯ জনের তারা যে নমিনেশন পেপার জমা দিয়েছে, লিস্টটা তথ্য ওখান থেকেই পেয়েছি। আর আমরা এই নির্বাচনে অবজার্ভ করতে যে আমরা দেখেছি নির্বাচন ভোটারদের সবার মতামত ছিল নির্বাচন সুন্দর হয়েছে, তারা ভোট দিতে পেরেছে। আর প্রায় ৯৯% ভোটারের মতামতে তারা চমৎকারভাবে ভোট দিতে পেরেছে এবং ভোট সুন্দর হয়েছে। নির্বাচনের দিনে কোনো বাধা, কোনো গ্যাঞ্জাম, কোনো ধরনের সহিংসত ঘটনা কোথাও ঘটে নাই। এটা ম্যাক্সিমাম আমরা 25টা কনস্টিটিউয়েন্সি 6টা বিভাগে আমরা গিয়েছি, 6টা বিভাগেই আমরা থেকে এই তথ্য পেয়েছি। সবাই একটা হচ্ছে না, ভোট এবার চমৎকার হয়েছে এবং তারা ভোট দিতে পেরেছে অবাধে, কোনো বাধা ছাড়া তারা ভোট দিতে পেরেছে। এই কথাটা কিন্তু প্রত্যেকটা আমাদের পার্টিসিপেন্ট যারা ছিল অবজারভেশনের, আমাদের কমিউনিটি পিপল যারা বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতিগত সম্প্রদায়, গারো, খাসিয়া, মণিপুরি, চাকমা, মারমা, মোরং, গম, এদের সঙ্গে আমরা কথা বলেছি। কথা বলে এই তথ্যটা পেলে সবাই ভোট দিতে সুন্দরভাবে, কোনো সমস্যা নেই। আমরা অনেক সময় নির্বাচন পরবর্তী, নির্বাচন পূর্বে যখন আমরা কর্মশালাগুলো করি, তখন তাদের একটা শঙ্কার জায়গা ছিল যে নির্বাচন পরে কি হবে, নির্বাচনের পরে আর কি হবে। এইটা যে তাদের একটা ভীতিকর অবস্থা ছিল, শঙ্কার মধ্যে ছিল। সেই জায়গাটাও দেখেছি যে না, নির্বাচনের পরে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো সহিংস ঘটনা কোথাও ঘটে না, এটা নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু তাদের মধ্যে একটা অজানা ভয়, অতীত অভিজ্ঞতার কারণে একটা অজানা ভয় রয়ে গেছে যে এখন আমরা ভালো আছি, কিন্তু আসলে ভবিষ্যতে কীভাবে আমরা জানি, এই ধরনের সংখ্যার কথা তারা কিন্তু বলেছে। তাছাড়া মোরাললেস নির্বাচনের সম্পর্কে সবার মতামত পজিটিভ। আমরা কিছু কিছু আমাদের যে প্রেসক্রিপশন আছে, কিছু কিছু জায়গায় আমরা এই বিষয়গুলো উল্লেখ করেছি। যেমন আমরা এখানে 2026 সালের নির্বাচনে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আছে, যে নির্বাচন প্রমাণ করে যে প্রশাসনিক শৃঙ্খলা অর্জন করা সম্ভব, তবে যে বিষয়টি এখনো অধরা রয়ে গেছে তা হলো প্রকৃত অন্তর্ভুক্ত। কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হ্যাঁ আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের সামাজিক অর্থনৈতিক অবস্থান কিন্তু এমন না যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত পেয়েছি। অনেক জায়গা থেকে তারা আমাদেরকে বলেছে যে আমরা ভোট দিয়েছি, আমরা সকালে যে ভোট দিচ্ছি, একদম আর্লি ইন দ্য মর্নিং যে আমরা ভোট দিয়েছি, কিন্তু কোনো বাধা হয় নাই, কোনো সমস্যা হয় নাই, ভোট সুন্দরভাবে হয়েছে, কিন্তু আমাদেরকে ফলো আপ করা হচ্ছিল যে আমরা ভোট দিতে যাই। এইখানে একটা সংখ্যার পর তারা আমাদেরকে শেয়ার করেছে। তারপরে দেখেন যে আমরা অবজার্ভ করেছি সারা বাংলাদেশের যে 509টা কেন্দ্র আমরা অবজার্ভ করেছি, এখানে দেখেছি যে 11.6% কেন্দ্রে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, খুব বিচ্ছিন্ন ঘটনা, এটা খুবই কম। 11.9 কেন্দ্রে এটা ঘটেছে, এটা খুবই কম, এটা বিচ্ছিন্ন ঘটনা একটা। এরকম কিছু তথ্য আমরা পেয়েছি আমরা এবং সার্বিক তথ্যের ভিত্তিতে আমরা কিছু সুপারিশও করেছি। আমরা কিছু সুপারিশ আমাদের অবজারভেশনে আমরা কিছু সুপারিশ করেছি, যেটা হার্ড কপি আমার কাছে দেওয়া আছে। সুপারিশের মধ্যে আছে যে
বহু ভাষাভিত্তিক নাগরিক শিক্ষা, সহজপ্রাপ্য অভিযোগ ব্যবস্থা এবং সংখ্যালঘু ভাষায় নির্বাচনী উপকরণ অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত সংখ্যালঘু অন্তর্ভুক্ত কৌশল প্রণয়ন। দ্বিতীয় সুপারিশ ছিল মোবাইল ভোটার নিবন্ধন সেবা সম্প্রসারণ। এটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, যেবার নির্বাচন কমিশন মোবাইল নিবন্ধন কার্যক্রম করেছে। মোবাইলে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে ভোটার নিবন্ধনের কাজগুলো করেছে, কিন্তু এটাকে আরো সম্প্রসারণ করা দরকার। কারণ ভৌগোলিকভাবে দুর্গম এলাকায় এটা আসলে তারা পৌঁছাইতে পারেনি আর কি। এটাকে আরো সম্প্রসারণ করা দরকার। তথ্যভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটার শিক্ষা ও সচেতনতা কার্যক্রম জোরদার করা, এটা আমার একটা সুপারিশ। রাজনৈতিক দলগুলোকে সংখ্যালঘু, বিশেষ করে নারী, দলিত, জাতিগত সম্প্রদায়ের প্রার্থীদের মনোনয়ন বৃদ্ধিতে স্বেচ্ছাধিকার গ্রহণে উৎসাহিত করা। ভোটার আস্থা ও নির্বাচন জবাবদিহিতা শক্তিশালী করতে সময় মতো গোপনীয় ও সহজপ্রাপ্য অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করা। নির্বাচন পরবর্তী টেকসই সংলাপ, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী নাগরিক সম্পৃক্ততা উন্নয়ন করা, এগুলো ছিল আমাদের সুপারিশ। এই ছিল রূপসার পক্ষ থেকে 2026 সালের নির্বাচনী পর্যবেক্ষণ। আমাদের বিস্তারিত আপনার যে হার্ড কপি দেওয়া হয়েছে এখানে আছে। আমার দিক থেকে ধন্যবাদ।